আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন যে রিসেন্টলি বাংলাদেশের চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনূস চীনে গিয়ে একেবারে আগুনে ফু দিয়ে এসেছেন। উনি বলে এসেছেন যে ভারতের সেভেন সিস্টার নাকি একটা ল্যান্ড লক অঞ্চল, আর উত্তর পূর্বাঞ্চলের এই অংশের সমুদ্রের কানেকশন দেওয়া বা না দেওয়াটা নির্ভর করছে বাংলাদেশের মর্জির ওপরে। মানে ভারতের সেভেন সিস্টারের চাবিটা নাকি একেবারে বাংলাদেশের হাতে। ভাবুন একবার, ভারতের ভৌগোলিক অখণ্ডতা নিয়ে এরকম অবিবেচকের মতো মন্তব্য, তাও আবার বেজিংয়ে দাঁড়িয়ে। মোহাম্মদ ইউনূস যেন ভুলেই গেছেন যে উনি কাচের ঘরে বসে ভারতের দিকে পাথর ছুটছেন। আর ভারতও তো চুপ করে থাকার দেশ নয়। মুহূর্তের মধ্যেই ভারত কড়া প্রতিক্রিয়া জানিয়েছে এবং এর ঠিক পরের দিনই ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্টের সুবিধা একেবারে বাতিল করে দেওয়া হয়েছে। The transshipment facility extended to Bangladesh had over a period of time resulted in significant congestion. The facility therefore has been withdrawn with effect from 8th April 2025. অর্থাৎ ভারতের স্থলবন্দর, সমুদ্র বন্দর, বিমানবন্দরকে ব্যবহার করে বাংলাদেশ যে সমস্ত পণ্য আমদানি বা রপ্তানি করত তা বন্ধ করে দিয়েছে ভারত। আর এর ফলে গোটা বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে হাহাকার, বাণিজ্যে ধস নেমেছে, আমদানির খরচ বেড়ে হয়ে গেছে কয়েক গুণ। শুধু তাই নয়, বাংলাবান্ধা, ফুলবাড়ি, পেট্রোপোল স্থল সীমান্ত দিয়ে নেপালের সঙ্গে যে বার্ষিক $50 মিলিয়ন এবং ভুটানের সঙ্গে বার্ষিক $20 মিলিয়ন বাণিজ্য হতো, ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করার ফলে নেপাল ভুটানের সঙ্গে এই $70 মিলিয়ন বাণিজ্য হারিয়েছে আজকের বাংলাদেশ। তাছাড়া ভারতের কলকাতা, হলদিয়া, বিশাখাপত্তনম বন্দরকে ব্যবহার করে বাংলাদেশের প্রায় $90 মিলিয়ন বাণিজ্য আপাতত বন্ধ। তার উপরে দিল্লি বিমানবন্দরের থ্রুতে বাংলাদেশ মধ্য এশিয়া, ইউরোপের প্রায় 36টা দেশে যে রেডিমেড গার্মেন্টস পাঠাতো, যার বাণিজ্য মূল্য প্রায় $160 মিলিয়ন, মানে 1300 কোটি টাকা, সেই বাণিজ্যও কিন্তু মুখ থুবড়ে পড়েছে। সব মিলিয়ে মোহাম্মদ ইউনূসের একটা অবিবেচকের মতো মন্তব্যের জেরে প্রায় 2000 থেকে 2500 কোটি টাকার বাণিজ্য হারিয়েছে আজকের বাংলাদেশ। এমনিতেই বাংলাদেশের অর্থনীতির ভারে মা ভবানী, তার ওপরে ভারতের এই ট্রান্সশিপমেন্ট নিষেধাজ্ঞার কোপে বাংলাদেশের ব্যবসা এবং বাণিজ্য মহলে কিন্তু এখন ত্রাহি ত্রাহি রব। ভারত যে মুখ্য উপদেষ্টা ইউনূসের গলা টিপে ধরেছে, এই মুহূর্তে এটা বাংলাদেশ ভালোই বুঝতে পারছে, অনুভব করতে পারছে। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করাটা শুধু অর্থনৈতিক নয়, ইউনূসকে শিক্ষা দেওয়ার একটা পলিটিক্যাল মাস্টার স্ট্রোক। আর তাই আজকের এই ভিডিওটাতে আমরা বিশ্লেষণ করব ভারতের এই সিদ্ধান্তের আসল কারণ কি, বাংলাদেশের বাণিজ্যে তার কি প্রভাব পড়তে চলেছে এবং এর পেছনে ভারতের কোন জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি কাজ করছে। সব মিলিয়ে আজকের ভিডিওটা একেবারে টান টান হতে চলেছে, তাই শুরু থেকে শেষ অবধি না টেনে দেখার অনুরোধ করব। দেখুন, প্রথমেই আমরা জানবো যে ট্রান্সশিপমেন্ট আসলে কি। দেখুন, ট্রান্সশিপমেন্ট মানে হলো একটি দেশের পণ্য অন্য দেশের মধ্য দিয়ে তৃতীয় কোনো গন্তব্যে পাঠানো। মানে আপনি নিজের গাড়িতে না গিয়ে অন্যের বাড়ির উঠোন ব্যবহার করে আপনার গন্তব্যে পৌঁছলেন আর কি। ঠিক এভাবেই এক দেশ থেকে যখন আর এক দেশের ভৌগোলিক এলাকা, রাস্তা বা বন্দর ব্যবহার করে অন্য দেশে পণ্য রপ্তানি বা আমদানি করা হয়, তখন তাকে বলা হয় ট্রান্সশিপমেন্ট। প্রাথমিকভাবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ট্রেড, ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট চুক্তি 2010 সালে হয়। পরে 2015 সালে একটা রিভাইজ চুক্তি হয়, কিন্তু 2020 সালে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর মধ্যে একটা ডিটেইলড ট্রেড, ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে একসাথে 22টি চুক্তি এবং সমঝোতা স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তি মোতাবেক বাংলাদেশ ভারতের বাংলাবান্ধা, ফুলবাড়ি, পেট্রাপোল স্থলবন্দর ব্যবহার করে নেপাল এবং ভুটানের সঙ্গে বাণিজ্য করত। এটা হলো স্থলবন্দর ট্রান্সম্যানশিপ। আবার একইভাবে বাংলাদেশ ভারতের কলকাতা, হলদিয়া, বিশাখাপত্তনম এবং পারাদ্বীপকে ব্যবহার করে আন্তর্জাতিক বাণিজ্য করত। এটা হলো সমুদ্র বন্দর ট্রান্সশিপমেন্ট। তাছাড়া বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট চুক্তির আওতায় ভারতের কলকাতা বিমানবন্দরকে ব্যবহার করত তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য। আবার ভারতের দিল্লি বিমানবন্দরকে ব্যবহার করে বাংলাদেশ মধ্য এশিয়া এবং ইউরোপের 36টা দেশে তাদের গার্মেন্টস পণ্য রপ্তানি করে। এটা হলো বিমানবন্দর ট্রান্সশিপমেন্ট।
ভারত এই 3 ধরনের ট্রান্সশিপমেন্টের সুবিধাই একসঙ্গে বাতিল করে দিয়েছে। আর এর ফলে বাংলাদেশের বাণিজ্যে কি পরিমাণের ক্ষতি হয়েছে সেটা জানার আগে আমাদের জানতে হবে যে এই ট্রান্সশিপমেন্ট সুবিধার ফলে বাংলাদেশ এতদিন কি কি সুবিধা ভোগ করত। এই ট্রান্সশিপমেন্টের মাধ্যমে বাংলাদেশ নেপালে প্রতি বছর কয়েক হাজার কোটি টাকার পণ্য রপ্তানি করত। এদের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে পণ্য রপ্তানি হতো প্রায় 500 থেকে 700 কোটি টাকার পাট এবং পাটজাত পণ্য, প্রায় 300 থেকে 500 কোটি টাকার তৈরি পোশাক। আবার নেপাল থেকে 100 থেকে 150 কোটি টাকার কার্পেট এবং হস্তশিল্প বাংলাদেশ নিজের দেশে আমদানি করত। আবার এই ট্রান্সশিপমেন্টের সুবিধা নিয়েই বাংলাদেশ ভুটানে বার্ষিক 500 থেকে 700 কোটি টাকার মূল্যের পণ্য রপ্তানি করত। রপ্তানি পণ্যের মধ্যে তৈরি পোশাক, ওষুধ, প্লাস্টিক এবং সিরামিক পণ্য কিন্তু উল্লেখযোগ্য। আবার ভুটান থেকে বাংলাদেশ জলবিদ্যুৎ আমদানি করত, যা ট্রান্সশিপমেন্ট ছাড়া আমদানি করা একেবারে অসম্ভব। এখানে বলে রাখা ভালো যে বাংলাদেশ ভুটান থেকে প্রায় 500 মেগাওয়াটের মতো জলবিদ্যুৎ বার্ষিক আমদানি করত। ভারতের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি দিয়ে ট্রান্সমিশন লাইন হয়ে এই বিদ্যুৎ বাংলাদেশের রংপুরে ঢুকত এবং এর ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিশেষ করে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম এই অঞ্চলগুলো এই জলবিদ্যুতের সুবিধা ভোগ করত। এর ফলে এই এলাকাগুলোর লোডশেডিং অনেকটা কমে গিয়েছিল, কৃষি উৎপাদনে বিদ্যুতের ব্যবহার বেড়েছিল এবং শিল্প স্থাপনাও কিন্তু উৎসাহ এসেছিল। মানে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট ব্যবস্থা বন্ধ হওয়ার ফলে নেপাল এবং ভুটানের সাথে বাংলাদেশের মোট 1000 থেকে 1500 কোটি টাকার বার্ষিক বাণিজ্য তো বন্ধ হয়েইছে, সাথে জলবিদ্যুৎ আমদানিও কিন্তু বন্ধ হয়ে গেছে। তাছাড়া যেহেতু কলকাতা বিমানবন্দর বাংলাদেশের সবচেয়ে কাছাকাছি আন্তর্জাতিক বিমানবন্দর, তাই ঢাকা থেকে স্থলপথে পণ্য কলকাতায় এনে কলকাতার দমদম বিমানবন্দরের কার্গো প্লেনের মাধ্যমে বিদেশে নিয়মিতভাবে পণ্য রপ্তানি করত বাংলাদেশ, বিশেষত ইউরোপ, মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে। ট্রাক বা কন্টেনারে মাল পেট্রোপোল বেনাপোল সীমান্ত দিয়ে এনে খুব দ্রুত বিমানে রপ্তানি করা যেত এই ব্যবস্থার ফলে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তুলনায় কলকাতা থেকে সরাসরি ইউরোপ ভিত্তিক কার্গো ফ্লাইটের সংখ্যা অনেকটাই বেশি এবং খরচও কিন্তু তুলনায় অনেকখানি কম, তাই লজিস্টিক খরচ কমতো এবং ডেলিভারিও কিন্তু খুব দ্রুত গতিতে হতো। এর মাধ্যমে মূলত বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস এবং হালকা ইলেকট্রনিক পণ্য রপ্তানি করা হতো রেগুলার বেসিসে। তাই ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিলের ফলে কলকাতা বিমানবন্দরের মধ্য দিয়ে বাংলাদেশ প্রায় 500 থেকে 700 কোটি টাকার বাণিজ্যকে হারালো। একই রকমভাবে বাংলাদেশ ভারতের দিল্লি বিমানবন্দর হয়ে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের প্রায় 36টা দেশে তাদের পোশাককে রপ্তানি করত। 2023 সালের ফেব্রুয়ারি থেকে 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লি বিমানবন্দরে প্রায় 8000 মেট্রিক টন মানে 80 লাখ কেজি বাংলাদেশি রেডিমেড পোশাক কিন্তু ইউরোপের দেশগুলোতে ট্রান্সশিপমেন্ট করা হয়েছে, যার মধ্যে স্পেন, নেদারল্যান্ড এবং ফ্রান্স কিন্তু উল্লেখযোগ্য। এখন যদি প্রতি কেজি পোশাকের গড় মূল্য $20 ধরা হয়, তাহলে 80 লাখ কেজি পোশাকের মূল্য হবে, 80 লাখ কেজির সঙ্গে $20 যদি গুণ করেন, $160 মিলিয়ন, মানে প্রায় 1300 কোটি টাকা। অর্থাৎ দিল্লি বিমানবন্দর হয়ে বাংলাদেশে পোশাক রপ্তানির আনুমানিক আর্থিক পরিমাণ হচ্ছে $160 মিলিয়ন, মানে প্রায় 1300 কোটি টাকা। শুধুমাত্র দিল্লি বিমানবন্দরের ট্রান্সশিপমেন্ট বন্ধের ফলে বাংলাদেশ বার্ষিক 1300 কোটি টাকার মতো বাণিজ্য কিন্তু হারালো। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে বাংলাদেশ থেকে দিল্লির দূরত্ব তো অনেকটা, তাহলে কেন দিল্লির বিমানবন্দরকেই বেছে নেওয়া হতো? আসলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উচ্চ ট্যারিফ, ভ্যাট এবং গ্রাউন্ড হ্যান্ডলিং ফিসের কারণে রপ্তানিকারকরা দিল্লি বিমানবন্দরকে ব্যবহার করত। ঢাকা থেকে ইউরোপে প্রতি কেজি পোশাক পরিবহনে খরচ পড়তো $3, যেখানে দিল্লি হয়ে এটা মাত্র $1.20 মতো খরচ হতো, মানে অর্ধেকেরও কম খরচে রপ্তানি সম্ভব হতো। তাছাড়া ঢাকা থেকে কার্গো বিমানের সংখ্যাও কিন্তু যথেষ্ট কম, এত কম যে বাংলাদেশ শুধু তার গার্মেন্টস রপ্তানির চাহিদা যদি এক্ষুনি পূরণ করতে চায়, তাহলে বাংলাদেশকে এক্ষুনি 720টা কার্গো বিমান চালু করতে হবে। এ তো গেল বিমানবন্দরে ট্রান্সশিপমেন্ট বাতিলের
কুফল যেটা বাংলাদেশ এখন ভোগ করছে। তাছাড়া বাংলাদেশ ভারতের হলদিয়া বন্দরকে ব্যবহার করে পেট্রোলিয়াম, কয়লা এবং অন্যান্য বাল্ক পণ্য আমদানি করত। ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম বন্দর ব্যবহার করে প্রধানত কয়লা, লোহা আকরিক এবং সার আমদানি করত। উড়িষ্যার পারাদ্বীপ বন্দরকে ব্যবহার করে কয়লা, লোহা আকরিক এবং সার আমদানি করত। আবার বাংলাদেশ এই বন্দরগুলোকে ব্যবহার করে প্রধানত তৈরি পোশাক, পাটজাত পণ্য, কৃষি পণ্য এবং অন্যান্য সাধারণ পণ্য দীর্ঘদিন ধরে বিদেশে রপ্তানি করে আসছিল। এখন ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করায় বাংলাদেশের আমদানি রপ্তানিতে কি ভয়ঙ্কর খারাপ প্রভাব পড়ল আশা করি বুঝতে পেরেছেন। অতএব ভারত সরকার সম্প্রতি যে ট্রান্সশিপমেন্টের সুবিধা বাতিল করেছে, এর ফলে বাংলাদেশ একদিকে বার্ষিক 4 থেকে 5 হাজার কোটি টাকার বাণিজ্যকে হারিয়ে ফেলল এবং তাছাড়া তাদের বাণিজ্য খরচও প্রায় দ্বিগুণ হয়ে গেল। এখন এর ফলে বাংলাদেশের অর্থনীতিতে কি কি প্রভাব পড়বে সেদিকে একটু নজর দেওয়া যাক। প্রথমত, বাংলাদেশের গার্মেন্ট শিল্প রীতিমতো ধ্বংসের মুখে পড়বে, কারণ আমরা জানি যে বাংলাদেশের মোট জিডিপির 11 থেকে 12% গার্মেন্ট শিল্প থেকে আসে। কিন্তু মোহাম্মদ ইউনূসের উটপটাং মন্তব্যের জন্য এই শিল্পের বড়সড় ক্ষতি হয়ে গেল। কারণ এক, কলকাতা এবং দিল্লি থেকে ইউরোপে কার্গো ফ্লাইটের সংখ্যা অনেক গুণ বেশি এবং ঢাকার তুলনায় 20 থেকে 30% সাশ্রয়ী এবং ডেলিভারির সময়ও 1 থেকে 2 দিন কম। কারণ 2, মুম্বাই এবং দিল্লি এবং চেন্নাই থেকে সরাসরি কার্গো ফ্লাইট ইউরোপ আমেরিকাতে যায়, যেটা বাংলাদেশের তুলনায় দ্রুততম একটা আকাশপথ বা আকাশ রুট। এবং 3, দিল্লি এবং দমদম বিমানবন্দরের সুবিধা না পেলে বাংলাদেশকে এখনই 720টি মতো কার্গো বিমান চালু করতে হবে, যেটা কিন্তু এখনই বাংলাদেশের পক্ষে করা সম্ভব নয়। আর এই সুযোগে ভারত আমেরিকা এবং ইউরোপের গার্মেন্টসের ব্যবসার সিংহভাগ কিন্তু দখল করে ফেলবে বাংলাদেশের কাছ থেকে। বুঝতেই পাচ্ছেন, যে শিল্পের উপরে ভর করে বাংলাদেশের আজকের এই উত্থান, সেই শিল্পটাকে মোহাম্মদ ইউনূস গলা টিপে মেরে ফেলল, যার ফল কিন্তু ভয়ঙ্কর হবে। লক্ষ লক্ষ গার্মেন্টস শ্রমিক বেকার হয়ে পড়বে, নতুন করে বাংলাদেশে মূল্য বৃদ্ধি আসবে। আর দ্বিতীয়ত, বাংলাদেশ নেপাল ভুটানের সঙ্গে বিরাট পরিমাণের বাণিজ্য হারালো। এর ফলে একদিকে বাংলাদেশ বিরাট অঙ্কের রোজগার হারালো এবং অন্যদিকে এই রপ্তানির সঙ্গে যুক্ত হাজার হাজার মানুষ তাদের কিন্তু রোজগার বা কাজটাকে হারিয়ে ফেললো। কারণ ভারতকে বাদ দিয়ে নেপাল এবং ভুটানের সঙ্গে কোনো রকমভাবেই বাণিজ্য করাটা সম্ভব নয়, এটা বুঝতে কিন্তু বিশেষজ্ঞ হতে হয় না। একইভাবে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করার ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম অঞ্চলগুলোতে লোডশেডিং একেবারেই কমে এসেছিল। তাছাড়া এই জলবিদ্যুৎ ব্যবহার করে কৃষি উৎপাদন বেড়েছিল, শিল্প উৎপাদনও বৃদ্ধি পেয়েছিল এবং তাছাড়া ভারতের বিশাখাপত্তনম এবং পারাদ্বীপ বন্দর ব্যবহার করে বাংলাদেশ যেহেতু কয়লা আমদানি করত এবং ট্রান্সশিপমেন্ট বন্ধের এই চুক্তি বাতিল হওয়ার ফলে সেই কয়লা আমদানিও বন্ধ। এই বন্ধ হওয়াতে তাপবিদ্যুৎ উৎপাদনের খরচে কিন্তু বাড়বে, ফলে বাংলাদেশের বিদ্যুতের দাম আরও বাড়বে। আর এর ফলে সাধারণ মানুষ কিন্তু বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হবে। শুধু তাই নয়, বাংলাদেশের শিল্পও কিন্তু সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর তৃতীয়ত, হলদিয়া বন্দরকে ব্যবহার করে বাংলাদেশ পেট্রোল আমদানি করত, এটা বন্ধ হওয়াতে বাংলাদেশের পেট্রোলের দাম বাড়বে, ফলে আবারও কিন্তু জিনিসপত্রের দাম অগ্নিমূল্য হবে বাংলাদেশে। চতুর্থত, ভারতের সমুদ্র বন্দর ব্যবহার করে বাংলাদেশ কম খরচে সার আমদানি করতে পারত, যেটা বন্ধ হওয়াতে কৃষির ওপরে কিন্তু চাপ পড়বে এবং সাথে সাথে হলদিয়া, বিশাখাপত্তনম এবং পারাদ্বীপ বন্দরকে ব্যবহার করে বাংলাদেশ যে বিরাট পরিমাণে কৃষি পণ্য বিদেশে রপ্তানি করত, সেই রপ্তানি বন্ধ হওয়াতে সেই কৃষির ওপরেই কিন্তু আবার ফিরে চাপটা আসবে। এভাবে ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধ করার কারণে বাংলাদেশের কৃষি, বাণিজ্য, অর্থনীতির ওপরে যে বহুমুখী চাপ তৈরি হলো, সেই চাপ মোহাম্মদ ইউনূস ঠিক কিভাবে সামলাবে সেটা মোহাম্মদ ইউনূসই ভালো বলতে পারবেন। একজন অর্থনীতিবিদ হয়ে শুধুমাত্র ভোট রাজনীতিতে নিজের ভারত বিরোধী অবস্থানকে শক্ত করার জন্য মোহাম্মদ ইউনূসের এই অবিবেচকের মতো মন্তব্যের ফল কত খারাপ হলো সেটা বাংলাদেশের মানুষ বুঝতে পারছেন আশা করি। তবে এখানে আপনার মত ভিন্ন হতে পারে। আপনার কি মনে হয় যে মোহাম্মদ ইউনূস এটা জেনে বুঝেই করেছেন, নাকি এর পেছনে কোনো দূর অভিসন্ধি রয়েছে? কমেন্ট বক্সে আপনার এই মতামতটা কমেন্ট করে জানাতে কিন্তু